আহলান সাহলান মাহে রমজান। কেমন আছেন প্রিয়জন? শুরু হয়ে গিয়েছে পবিত্র মাস মাহে রমজান। আজকের পর্ব শুরু করার আগে আমার প্রিয়জনদের কাছে আমার সবার আগের প্রশ্ন, মুড়িতে জিলাপি মাখিয়ে খেতে পছন্দ না না মাখিয়ে খেলে ভালো লাগে? এটার উত্তর এখনই কমেন্ট করে জানান। তাহলে দেখতে পারবো কোন গ্রুপ আসলে জয়ী হয়। রোজার মাস আসলেই এমন ধরনের নানা ধরনের বিতর্কর সৃষ্টি হয়। মুড়িতে জিলাপি মাখিয়ে খেতে ভালো লাগে কিংবা না মাখিয়ে খেতে ভালো লাগে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় ভাজাপোড়া খেতে বেশি পছন্দ নাকি আমাদের স্বাস্থ্যকর কোনো খাবার খাওয়া উচিত? এসব বহু বিতর্ক থাকবে, বহু বিতর্ক চলবে। কিন্তু যেই জায়গায় আমরা সবাই একমত হতে পারবো তা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের কাটানো সবথেকে সেরা রমজানটা হচ্ছে আমাদের শৈশবের রমজান, এবং এই ব্যাপারে আমরা কেউ দ্বিমত পোষণ করব না। তাই পবিত্র এই মাহে রমজানে আমাদের শানের গল্পের ১১তম পর্বে আমরা আজকে কথা বলবো শৈশবের রমজান মাস নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। প্রথমেই যেই ঘটনাটা দিয়ে শুরু করব তা হচ্ছে একেবারে ছোটবেলাকার ঘটনা। যখন আমরা রোজা রাখতে শুরু করিনি, ৪-৫ বছর বয়স, তখন আমরা রোজা রাখতে চাইলেও আমাদের পরিবার কিন্তু আমাদেরকে রোজা রাখতে দিত না। তাদের কথা ছিল ছোট মানুষ, সারাদিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। সেই সময়টায় আমাদের সবার সাথে ৩ টা স্ক্যাম হতো। ১ম স্ক্যাম, আমাদের দাদি, নানি অথবা আমাদের বাবা-মা সহ পরিবারের যারা বড়রা রয়েছেন তারা আমাদেরকে বলত যে আমরা সেহরি করব এবং তারপরে আমাদের রোজাটা যদি কোনো কলসের মধ্যে রেখে ঢেকে দেই তাহলে আমাদের রোজা ভাঙবে না এবং সে অবস্থায় আমরা যে কোনো কিছু খেতে পারবো, পানাহার করতে পারবো। এবং এটা আপডেটেড হতে, হতে এটা গ্লাস পর্যন্ত চলে আসে। তাই আমরা ১ম স্ক্যামের শিকার ছোটবেলায় সবাই যেখানে হয়েছি, যে কলস অথবা গ্লাসের মধ্যে রোজা রেখে দিয়ে খেয়ে ফেলেছি, এইটা মনে করে যে আমাদের রোজা ভাঙবে না। এটা ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ১ম স্ক্যাম। ২য় যে স্ক্যামটা আমাদের সাথে হতো, আমাদের দাদি-নানিরা বলতো যে, "তুমি সেহরি করো। দিনের বেলা তুমি যতবার খাবে, তোমার ততগুলো রোজা হবে।" সাপোজ কোনো বাচ্চা দিনের বেলা ৩ বার খেলো, তাহলে তার ১ টা রোজার পরিবর্তে ৩ টা রোজা হবে। এবং এই স্ক্যামে আমরা সবাই পা দিয়ে আমরা চেষ্টা করতাম যতবার বেশি খাওয়া যায়। এবং এতে করে আমাদের দাদি-নানি, মা-বাবা সবাই খুশি যে বাচ্চাটা বেশি খাওয়া-দাওয়া করছে। নরমালি তো খাওয়া-দাওয়া করতে চায় না বাচ্চারা। এই ২ নাম্বার স্ক্যামের শিকার হতাম আমরা আমাদের ছোটবেলাকার রোজার সময়। ৩ নাম্বার স্ক্যাম, যেই স্ক্যামটা আমরা আরেকটু বড় হয়ে শিকার হয়েছি। কারণ ততদিনে আমরা বুঝে গিয়েছি যে এইভাবে রোজা রাখলে আসলে রোজা ভেঙে যায়। সেটা হচ্ছে যে আমাদেরকে বলা হতো, "ঠিক আছে, তুমি রোজা রাখো, কিন্তু তোমার সারা মাসের রোজা রাখতে হবে না। তুমি ১ম রোজা, মাঝখানের রোজা আর শেষের রোজা রাখো। আর যদি খুব বেশি প্রয়োজন হয়, খুব বেশি আমরা যদি ন্যাগিং করি আমাদের প্যারেন্টস এর সাথে, তারা তাহলে আমাদেরকে ২৭ রমজানের রোজাটা রাখতে দিত।" এই যে ৩ টা স্ক্যাম, এই ৩ টা স্ক্যামের মাধ্যমে আমাদের সবার শৈশব কেটেছে। এবং এইভাবে আস্তে, আস্তে করে আমরা রোজার সাথে পরিচিত হয়েছি, রোজা রাখতে শিখেছি। এইরকম মজায়, মজায় কেটেছে আমাদের শৈশবের রমজান। দ্বিতীয়ত যেই ঘটনাটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তখনকার দিনের সেহরি। এখন আমাদের আসলে সেহরিতে উঠানোর জন্য কোনো লোক প্রয়োজন হয় না। প্রথমত আমাদের মোবাইল ফোন রয়েছে যেখানে অ্যালার্ম দেওয়া যায়, এবং দ্বিতীয়ত আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে সেটা নিয়েও আজকে একটু কথা বলতে চাই। যেমন আগে কি হতো, সবাই হচ্ছে তারাবির নামাজ পড়ে এসে রাতে অল্প একটু খাবার গ্রহণ করে সবাই কিন্তু ঘুমিয়ে যেত। তারপর সেহরির সময় হচ্ছে তারা ঘুম থেকে উঠে রান্নাবান্না চড়াতো। কারণ কিসের জন্য? কারণ তখন কিন্তু অধিকাংশ মানুষের বাসায় ফ্রিজ এভেইলেবল না। খুব অল্প সংখ্যক মানুষের বাসায় ফ্রিজ ছিল। তাই বেশিরভাগ মানুষজন সেহরির আগে আমাদের মা খালারা উঠে সেহরি রান্না করতেন এবং সেহরির সময় কিন্তু ফ্রেশ খাবার পরিবেশন করা হতো সেহরিতে। কিন্তু এখন তো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মোবাইল ফোন রয়েছে। এখনকার যে জেনারেশন রয়েছে, বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে টিনেজার্স, ওরা রাত জাগতে পছন্দ করে। দেখা যায় রাতের বেলা তারা জেগে থাকে, তারাই বাবা-মা অথবা বাসায় যারা বড়রা রয়েছে তাদেরকে ডেকে তোলে। দেখেন ৯০ দশক আর এই দশকের যে খুব ড্রাস্টিক একটা চেঞ্জ এসেছে। ৯০ দশকে আমাদেরকে আমাদের বাবা-মারা সেহরির সময় জাগিয়ে তুলত সেহরি করার জন্য। আর এই দশকের সন্তানরা তাদের বাবা-মাদেরকে জাগিয়ে তোলে সেহরি করার জন্য। তাই এই আর্থসামাজিক প্রেক্ষাপটে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছে। চলে যাই সেহরিতে। তো সেহরি করার সময়
আর তখন এখন যে মসজিদে হচ্ছে গিয়ে মোয়াজ্জেম সাহেবরা ২-৩ ঘন্টা আগে থেকেই ডাকা শুরু করে, তখন সেটাও কিন্তু এভেইলেবল ছিল না। কারণ মফস্বল শহর বলেন অথবা গ্রাম বলেন, সেখানে কিন্তু মসজিদের সংখ্যা খুবই কম ছিল। আর সব জায়গায় বিদ্যুতের সংযোগ না থাকায় মাইকিং এর ব্যবস্থাটাও কিন্তু তখন ছিল। তখনকার সময় সেহরিতে ওঠার একমাত্র উপাদান ছিল হচ্ছে অ্যালার্ম ক্লক। কারণ তখন মোবাইল ফোনও ছিল না। তাই অ্যালার্ম ক্লকের অ্যালার্ম শুনে তখন কিন্তু ঘুম ভাঙত। তাই বাসায় খুব বড় সাইজের অ্যালার্ম ক্লক পাওয়া যেত। আরেকভাবে ঘুম ভাঙতো হচ্ছে গিয়ে সবাই সবাইকে ঘুম ভাঙাতে সাহায্য করত। দেখা গিয়েছে কোনো এক বাসার মা খালারা জেগে উঠেছে, তিনি পাশের বাসার মা খালাদেরকে জাগিয়ে তুলছেন রান্না করার জন্য। এছাড়াও পাড়ায় কাফেলা বের হতো। একদল মানুষজন তারা হচ্ছে জোরে কথা বলে হাতে বানানো চোঙ্গা দিয়ে তারা হচ্ছে এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে জাগিয়ে তুলতেন সেহরি করার জন্য। এরকম মজার ছিল সেহরি। আমি ৯০ দশক নিয়ে যখন কথা বলছি, ৯০ দশক থেকে ২০০০ পর্যন্ত একটা বিশাল সময় কেটেছে। রমজান মাস হচ্ছে শীতের দিনে। আর ৯০ দশকের দিকে শীত অনেক বেশি জাঁকিয়ে বসতো। অনেক লম্বা সময় ধরে শীত ছিল। রোজার মাসের সেহরিতে হচ্ছে গিয়ে শীতের মধ্যে ওঠাটা ছিল সবচেয়ে বড় কঠিন একটা কাজ। কারণ দেখা যেত লেপের উষ্ণতা ছেড়ে আমাদের শৈশবে আমরা তখন উঠতেই চাইতাম না সেহরি করার জন্য। তখন আমাদের মায়েরা পরম যত্নে মুখে তুলে আমাদেরকে খাইয়ে দিতেন সেহরির খাবার। এরকম অসাধারণ ছিল ৯০ দশকের একেকটি সেহরি। আমাদের শৈশবে রোজার সময় দেখা যেত আমাদের স্কুল খুব বেশি দিন খোলা থাকতো না। সর্বোচ্চ রোজা শুরু হওয়ার ১ সপ্তাহের মধ্যে স্কুল বন্ধ হয়ে যেত। তাই রোজার মাস মানে একটা বিশাল সময় পাওয়া যেত খেলাধুলার জন্য। আমরা তো দেখা যেত রোজা রেখেই সারাদিন ক্রিকেট খেলতে বের হয়ে যেতাম। মাঝে সেজন্য অবশ্য মায়ের বকুনি খেতে হতো যে রোজা রেখে রোদের মধ্যে সারাদিন খেললে হচ্ছে গিয়ে শরীর খারাপ করবে। তো এরকম কিন্তু রোজার মধ্যে খেলার একটা মজা আছে। খেলার জন্য বিশাল বড় একটা সময় পাওয়া যেত। আরেকটা কথা চিন্তা করেন যে রোজার মাস তখন কিন্তু আমাদের হচ্ছে মোবাইল ফোন নেই। তাহলে যখন পড়াশোনা কম, সারাদিন অনেক সময় পাওয়া যেত, তখন এটা আমরা কিভাবে ব্যবহার করতাম? আমরা খেলাধুলা যদি কমও করতাম, তখন দেখা যেত হচ্ছে গল্পের বইয়ের ভেতর আমরা ডুব দিয়ে দিতাম। আমাদের দেখা যেত হচ্ছে বাবা চাচারা যারা রয়েছে তারাও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতেন। দেখা যেত অনেকে হচ্ছে গিয়ে রান্নার কাজে হচ্ছে গিয়ে এ সাহায্য করতেন বাসার মহিলাদেরকে। আমার এখনো মনে আছে আমার শৈশবে আমি দেখেছি আমার বাবা চলে আসতেন অনেক আগে অফিস থেকে ৩টা ৩:৩০ মধ্যে অফিস থেকে চলে আসতেন। তখন বিকেলবেলা ইফতার বানানোর সময় তিনি কিন্তু আম্মুকে কিচেনে হেল্প করতেন। দেখা যেত যে কিছু আইটেম যেমন আছে পেঁয়াজু, বেগুনি এগুলো উনি বানাতেন। তো এরকম কিন্তু এরকম সাহায্য সহযোগিতা সবাই মিলে একটা মজাদার একটা ইফতারের আয়োজন করা যেত। ইফতারের সময় যখন শুরু হতো তখন পুরো পরিবার একই সাথে মাদুর পেতে ইফতার করতে বসতো। কারণ ৯০ দশকে বেশিরভাগ বাসায় কিন্তু ডাইনিং টেবিল ছিল। তো সবাই কিন্তু মাদুর পেতে হচ্ছে মেঝেতে খেতে বসতো। তো সব পরিবার একসাথে মেঝেতে ইফতার করতে বসতো মাদুর পেতে একেই বলে সবাই একসাথে। এখন আমরা ইফতার করতে গেলে কি করি? আমরা আলাদা প্লেটে করে ইফতার সাজাই। ৯০ দশকে কিন্তু বিষয়টা এরকম ছিল না। মুড়ি, পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুর চপ সব একসাথে করে বলে মাখিয়ে সবাই একসাথে ইফতার করা হতো। আপনি চিন্তা করেন মাসের ৩০ টা দিন একটা পরিবারের সকল সদস্য একই পাত্রে ইফতার গ্রহণ করছে। হৃদ্যতা কি এমনি বাড়বে? তখন সেজন্যই আমাদের বন্ডিংটা এত স্ট্রং ছিল। দিনে বোল থেকে আমরা প্লেটে চলে এসেছি। আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিগুলো মাইক্রো ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর সেইজন্যই হয়তো টানটা কমে গিয়েছে। অনেক ট্রাই করে দেখবেন একবার। বলে ইফতার খেতে অসাধারণ লাগে। চলে আসি ইফতারির কাহিনীতে। ইফতারের মধ্যে এই ভাজা-পোড়া ছাড়া কিন্তু হতো না। ৯০ দশকে মফস্বল কিংবা গ্রামে এবং এখনো ইফতার মানেই ভাজা-পোড়া। এখন তো আমরা অনেক কিছু চিন্তা করি যে ইফতারে হেলথি কি খাওয়া যায়, কোনটা খেলে শরীরের জন্য ভালো হয়। কিন্তু ৯০ দশকে ইফতার মানেই ভাজা-পোড়া। এবং আরেকটা জিনিস আপনারা মিলিয়ে দেখবেন, আমরা রোজার মাসে যে এত ভাজা-পোড়া খাই, আমাদের কিন্তু অ্যাসিডিটির খুব একটা সমস্যা হয় না। অন্য যেকোনো সময় যদি ১-২ দিন এই ভাজা-পোড়া খাই, অ্যাসিডিটির কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। এই এক আল্লাহর নিয়ামত, যেটা আমরা রোজার মাসে পেয়ে থাকি। রোজার মাসে ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইফতারের শরবত। আর ৯০ দশকের কথা যদি বলি, সেখানে ২ টা
শরবতের নাম তো মাস্ক নিতে হবে। প্রথমটা হচ্ছে রুহ আফজা। রুহকে ঠান্ডা করে দেওয়ার মতো যে শরবত, এটা ছিল ৯০ দশকে। তখন প্রত্যেকের বাড়িতে, বাড়িতে রুহ আফজা ছাড়া ইফতার ইম্পসিবল। ৯০ পরবর্তী দশকে ২০০০ পরবর্তীতে একটা ড্রিংকস এসে পুরা এই শরবতের যে ইন্ডাস্ট্রি আছে সেটাকে পুরো চেঞ্জ করে দেয়। এবং সেই ড্রিংকসটা হচ্ছে নিউট্রিসি। এবং দেখা যায় প্রত্যেক বাসায় সবাই নিউট্রিসি কিনছে। তখন এমন না যে অরেঞ্জ ফ্লেভার ড্রিংক আর কোনো কিছু ছিল না, ট্যাং ছিল, অন্যান্য ড্রিংকস ছিল। কিন্তু নিউট্রিসির সাথে কেউ পাত্তা দিতে পারেনি। এর একমাত্র কারণ হচ্ছে নিউট্রিসির মার্কেটিং স্ট্র্যাটেজি। নিউট্রিসি ২ টা বোতলে আসতো। একটা হচ্ছে ছোট বোতল আর একটা হচ্ছে বড় বোতল। এবং ২ টা বোতলেই কাঁচের ছিল এবং ২ টা বোতল দেখতেই অনেকটা জগের মতো। আমাদের মায়েদের একমাত্র ইচ্ছে ছিল যে সংসারের জিনিস কিভাবে বাড়ানো যায়। তো ফ্রিতে, ফ্রিতে যদি কাঁচের জগ চলে আসে তার থেকে বেটার কোনো অপশনই হতে পারে না। এইভাবে এত মজার, মজার ড্রিংকস, এত মজার, মজার ইফতারের মাধ্যমে শেষ হতো আমাদের একটা রোজার পরিপূর্ণতা এবং শেষ হতো এত হৃদ্যতা, এত ভালোবাসায় করা একটা ইফতার। তখন ইফতারে যে আমাদের এখনকার মতো যে টেবিল সাজানো অনেক আইটেম থাকতো তাও না। ইভেন আমার এখনো মনে আছে বেগুনি আলুর চপও যে প্রত্যেকদিন বানানো হতো তাও কিন্তু না। কিন্তু সেটার মধ্যে একটা অসাধারণ আত্মতৃপ্তি ছিল। কারণ ইফতারের সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্টস টেবিল ভর্তি খাবার না। ইফতারের সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পরিবার, পরিবারের ভালোবাসা। এই ইনগ্রেডিয়েন্টসটা যদি আপনার ইফতার টেবিলে থাকে, আপনার ইফতার আত্মতৃপ্তিময় হবে। আপনার ইফতার অবশ্যই ভালো হবে। আজকের গল্প এই পর্যন্তই। গল্প ভালো লাগলে আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা জানানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছে। রমজান মাস পরিশুদ্ধির মাস। রমজান মাস সম্প্রীতির মাস। তাই আসুন এই মাসে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে আমাদের যে পারস্পরিক সম্প্রীতিটা রয়েছে সেটা বাড়াই। তাহলেই আমাদের এই দেশ সুন্দর একটি দেশে পরিণত হবে। নতুন আরেকটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।